হাসিনার সেই সংবাদ সম্মেলনে এবং সেখানে গিয়ে উপস্থিত হলেন, সেখানকার পরিবেশটা কেমন দেখলেন? আমরা অনলাইনে দেখলাম বিপুল সংখ্যক, মানে মিলনায়তন ভর্তি সাংবাদিকেরা উপস্থিত, স্প্যানিশ টিভি, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে আসলে নানা, মানে রয়টার্স তো সরাসরি সম্প্রচার করলো, ডয়চে ভ্যালে করলো। তো আমি আসলে জানতে চাই ওখানকার পরিবেশটা কেমন ছিল, মানে শেখ হাসিনা একজন ক্ষমতাচ্যুত নেত্রী, তার সংবাদ সম্মেলনে এই ভিড়ের কারণ কি মনে হলো আপনার? দেখুন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি তো সবসময়ই আলোচনায় আছেন। আপনি যদি নিউজ ভ্যালু চিন্তা করেন, সেখানে দেখবেন যে সবচেয়ে বেশি কি নিয়ে আলোচনা হচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে তার নিউজ ভ্যালু কোনো অংশে তো কমেইনি, বরং আগের তুলনায় অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি বেড়েছে। কথা তো সত্য যে বাংলাদেশের, মানে একদম যদি গড়পড়তা হিসেব করেন, তাহলে বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে, অর্ধেক মানুষ হয় বিএনপি করে, নয় জামাত করে, একটা এন্টি আওয়ামী লীগ। এই দুটা আপনি সহজভাবে ভাগ করতে পারেন। তো সেদিক থেকে একটা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে, এখন আমার ধারণা বাংলাদেশে যতটুকু কথা আমি বলি, মানুষের যে ফিডব্যাক পাই, তাতে করে বলতে পারি যে সেই 50%, এখন মোর দেন 50% মানুষ এখন আসলে আওয়ামী লীগের দিকে, বিশেষ করে শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। আমি আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে না বলে, বরং আমি বলবো শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। তারা যতটা না আওয়ামী লীগকে চায়, তার চেয়ে অনেক বেশি চায় শেখ হাসিনাকে। মানে এই পার্থক্যটা আমি করছি এই কারণে যে আওয়ামী লীগকে নিয়ে যতটা না আলোচনা হয়, তার চেয়ে অনেক বেশি আলোচনা আসে শেখ হাসিনা তাকে নিজেকে নিয়ে। মানে একজন নেতা, তিনি যে সবকিছুকে ছাপিয়ে, এমনকি দলকে ছাপিয়ে আহ বড় হয়ে যেতে পারেন, আমার মনে হয় শেখ হাসিনা একটা ঐতিহাসিক ভাবে নিজের পার্সোনালিটি, নিজের নেতৃত্ব এমন ভাবে তৈরি করেছেন যে মানুষের কাছে তিনি নিজেই একটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি একটা বিষয়। সেই দিক থেকে আহ যেহেতু ভারতবর্ষ একটা, আপনি জানেন যে তারা পৃথিবীর মধ্যে এখন একটা সুপার পাওয়ারের কাছাকাছি চলে গেছে, তাদের গুরুত্ব অপরিসীম, এবং পৃথিবীর এমন হেন কোনো গণমাধ্যম নেই যে ভারতে নেই। তাদের প্রত্যেকেরই ব্যুরো আছে, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা দিল্লি। ফলে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ গণমাধ্যম যে ওখানে, যেমন ওখানে আছে, গণমাধ্যম থাকা মানে তাদের প্রতিনিধি থাকা। এবং আহ বাংলাদেশের ঘটনাটি এখনো কিন্তু আনসলভড, কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের রাজনীতি মানে একটা ভারসাম্যহীন রাজনীতি। ফলে সবার তো নজর ওখানে থাকবেই। আর যেখানে আগে থেকেই বলা হয়েছিল যে শেখ হাসিনা সেখানে প্রেস কনফারেন্স করবেন এবং তিনি সরাসরি প্রশ্ন উত্তর দেবেন, এটি সাংবাদিকদের মধ্যে আমি দেখেছি তারা নিশ্চিত ছিলেন না যে সত্যিই শেখ হাসিনা সেখানে বক্তব্য রাখবেন। এটি নিয়ে অনেকের মধ্যে জল্পনা কল্পনা ছিল। কেউ বলছিলেন আগের বার যেহেতু রেকর্ডেড হয়েছে, এবারও রেকর্ডেড হবে। আবার কেউ বলছেন যে না, তিনি বক্তব্য রাখবেন কিন্তু প্রশ্নোত্তর পর্ব করবেন না। আবার কেউ বলেছেন না, তিনি ফলে সবকিছু মিলিয়ে একটা একটা ধোঁয়াশা ছিল তিনি সত্যি সত্যি হাজির হবেন কিনা এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন কিনা। ফলে তিনি যখন অনুষ্ঠানের শুরুতেই, আমি দেখেছি একদম শুরুতেই যখন অনলাইনে সবাই জয়েন হচ্ছিল একে একে, প্রথম দিকেই কিন্তু শেখ হাসিনা জয়েন করেছেন, আমি স্ক্রিনে তার নামটি দেখেছি। এবং এই প্রেস কনফারেন্স নিয়ে শুধু সাংবাদিক না, আমি দেখেছি লাইভ লাইভে, ধরেন আমি যখন প্রশ্নটি রাখছিলাম তখন প্রায় 3.5 লাখ মানুষ লাইভ দেখছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। তার মানে অসংখ্য মানুষের আগ্রহ, এই সময়ের জন্য তারা অপেক্ষা করেছিলেন, বসেছিলেন। পরবর্তীতে আমাকে কেউ কেউ বলেছেন যে নেত্রী যদি একটু বাংলায় বলতেন, আপা যদি একটু বাংলায় বলতেন, আপনি তো তাকে একটু বাংলায় বলার অনুরোধ করতে পারতেন, এরকমও শুনেছি। তার মানে মানুষ তার কথা শুনতে চায়, তাকে দেখতে চায়। আমি শুধু ভাবি তার কণ্ঠস্বর শুনে মানুষ এরকম করে উজ্জীবিত হয়, তাকে দেখলে, এক নজর দেখলে তাকে মানুষ তো দিশেহারা হয়ে যাবে। আমি এরকম ফিল করেছি, এবং তার কণ্ঠে যে কনফিডেন্স আমি দেখেছি। কনফারেন্স শুরুর আগেও দুই একজন আয়োজকদের সঙ্গে তার কথোপকথন আমি শুনেছি, কথা চালাচালির টেক্সট আমি দেখেছি। শি ইজ সো কনফিডেন্ট, তিনি সবসময় আত্মবিশ্বাসী, কিন্তু
এতটা আত্মবিশ্বাসী এবং এতটা প্রাণোচ্ছল তাকে মনে হয়েছে যে এটি অনেকের জন্যই ভাবা একটু কঠিন, কিন্তু তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং খুব দৃঢ় চিত্তে তিনি বলছেন তিনি যাবেন। এবং তার এই সবকিছু পর্যবেক্ষণ করে আমার মনে হয়েছে যে আহ তিনি যে যাবেন এই ব্যাপারে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই আর কি। মানে ওই যে প্রাণোচ্ছলের কথা বলছেন, আপনার প্রশ্নটা আপনি যখন করলেন তখনই কিন্তু তার পুত্র সজীব অজের জয় বললেন যে এই উত্তর তো মা দিতে পারবেন যে তিনি কবে ফিরবেন, মানে সুনির্দিষ্ট তারিখ চাইলেন যখন আপনি। এবং শেখ হাসিনা ওই যে একটা আছে না যে তার এক রকমের মানে হাসতে হাসতে সে আমি আছি বলা, তো ওটা থেকে ফিরে এসে বক্তব্যটা মানে বলতে শুরু করলেন, আপনার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। মানে একেবারেই মানে তার যে স্বাভাবিক, মানে তাকে একদম এত আত্মবিশ্বাসী, উচ্ছল, এবং মনে হয়েছে যে তিনিও মানে আমার মনে হয়েছে যে তিনি বোধহয় যে দেশে ফিরবেন এই ঘোষণাটুকু দিয়ে দিয়ে এবং ডিসেম্বরের মধ্যেই ফিরবেন এটা বলে ফেলে তারও একটা ভার নেমে গেছে, জি মানে তিনি তিনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ফিরবেনই। জি তিনি তো সেদিনের প্রেস কনফারেন্সেও বলেছেন যে আমি তো আহ, জানি না যে আমি ভারতে যাচ্ছি, আমি জানি যে আমি টুঙ্গিপাড়াতে যাচ্ছি, তাই না? সেদিনও কিন্তু তিনি এটি মেনশন করেছেন অন্য একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে। তো তিনি তিনি কোনোদিনও আমি দেখিনি যে কোনো প্রশ্নকে তিনি ভয় পেয়েছেন কিংবা এড়িয়ে যেতে চেয়েছেন, বরং প্রশ্নকে তিনি সবসময় এনকারেজ করেছেন। এবং প্রশ্নের মুখ থেকে প্রশ্ন বের হওয়ার আগে উত্তর তিনি দিতে অনেক পারঙ্গম, আপনি দেখেছেন বিভিন্ন সময়। ঠিক একদমই তাকে কোনোভাবে কোনো ব্যতিক্রম মনে হয়নি। তিনি যখন শুধুই আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন তখন যেরকম স্বতঃস্ফূর্ত ছিলেন, তিনি এত এত লম্বা সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনও যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন, আমি তার কোনো ব্যতিক্রম দেখিনি। বাংলাদেশে তো সম্ভবত তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাংবাদিকদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছেন। তা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সেটি বলতে পারি যে আমাদেরই দুর্বলতা, আমরা তাকে হয়তো সঠিকভাবে প্রশ্ন করতে পারিনি, কিন্তু তিনি তো সবসময় সেগুলি এনকারেজ করেছেন। ফলে এটি কোনো দিক থেকে তার যে স্বভাব সুলভ যে আচরণ, কথা বলার ধরন, তাতে কোনো ব্যতিক্রম নেই। ওখানে সাংবাদিকদের সঙ্গে নিশ্চয়ই আপনি আলাপ করেছেন, কারণ আপনি নিশ্চয়ই মানে অনুষ্ঠান স্থলে আগে পৌঁছেছেন। সাংবাদিক সম্মেলনে যেটা হয় যে অনুষ্ঠান শেষেও, সাংবাদিক সম্মেলন শেষেও সাংবাদিকরা নিজেদের মধ্যে অনেক আলাপ করে। আপনি দেশি বিদেশি, মানে দেশি তো আপনি একমাত্র ছিলেন, মানে ভারতীয় এবং আরো যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিদেশি প্রতিনিধিরা, বিভিন্ন দেশের সাংবাদিকেরা, তাদের সঙ্গে আলাপে আপনি কি বুঝলেন? মানে তারা কি একরকমের ব্যাপকভাবে অপেক্ষা করছেন, বিশ্বাস করছেন তো নিশ্চিতভাবে শেখ হাসিনা ফিরবেনই, মানে বাংলাদেশে অনেক বিশ্লেষণ হচ্ছে যে শেখ হাসিনা স্টানবাজি করছেন, কিন্তু মানে মাসের পর মাস ধরে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবরটা যেহেতু রান করে যাচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরেই ফিরবেন, ডিসেম্বরের আগে ফিরে যান কিনা, হ্যাঁ কিভাবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে, মানে সিএনএন আপনি নিশ্চয়ই দেখেছেন সেদিন ফটোকার্ড করেছে যে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে হলেও এই বাংলাদেশের নেত্রী এক্সাইলড, এবং এখন তারা কিন্তু সকলে ব্যবহার করছেন নির্বাসিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এই শব্দগুলো ব্যবহার করছেন, তিনি ফিরবেনই। মানে আপনি বিদেশি সাংবাদিকদের মধ্যে কি মুড দেখেছেন, কি ধরনের মনোভাব দেখেছেন? তাদের কাউকে কাউকে একটু বিস্মিত দেখেছি, তারা বিশ্বাস করতে পারছে না যে তিনি সত্যি ফিরবেন। আবার অনেকে, বিশেষ করে যারা ভারতবর্ষের রাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতিটা খুব ক্লোজলি ফলো করেন, তারা তার কথায় কনভিন্সড। কিভাবে যাবেন, আহ কোনো পথ আছে কিনা, আলাপ আলোচনা হচ্ছে কিনা, এরকমও কথাবার্তা কিন্তু প্রশ্ন এসেছে। ব্যাকডোরে কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা, তিনি তো সেগুলো বলেছেন যে ব্যাকডোরে কোনো আলাপ আলোচনা নেই, আমার দেশ, আমি ফিরে যাবই, আমার মানুষের কাছে আমি ফিরবো। ফলে সাংবাদিকদের মধ্যে কিছুটা তাদের ভিতরে কিছুটা কৌতূহল দেখেছি। আর আপনি যেটি জানতে যাচ্ছেন যে যখন তিনি সত্যি ফিরবেন তখন তারা থাকবেন কিনা, আমি নিশ্চিত সবাই থাকবেন, কারণ এটি ইটস এ বিগ থিং। বাই দিস টাইম আমি আপনাকে একটা কথা বলে রাখি, এই খবরটি আমি আজই পেলাম, এটা রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট এসছে।
তিনি যদি দেশে যান তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা খুব প্রকটভাবে রয়েছে। এটা একটা একদম রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, মাত্র 1 সপ্তাহ আগে আমি আজকে পেয়েছি আর কি। ফলে তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই গোয়েন্দা প্রতিবেদন না হলেও আমরা জানি যে তার জন্য বাংলাদেশে ফেরাটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু সরকারেরও তখন একটা চাপ তৈরি হবে যে যেহেতু তিনি দেশে ফিরেছেন, তাকে নিরাপত্তা দেয়াটা সরকারের একটি বড় দায়িত্ব হয়ে যাবে। তারাও চ্যালেঞ্জের মধ্যে পড়বে, কারণ এবং আমি বলবো তিনি যদি যান সেক্ষেত্রে ভারতেরও একটা দায়িত্ব থাকবে বা দায় থাকবে, কারণ তার দেশের অতিথি যখন দেশে যাচ্ছেন, ঝুঁকিতে পড়েন, তখন আশ্রয়দাতার একটা দায় থেকেই যায় এরকম পরিস্থিতির মধ্যে। ফলে সবকিছু মিলিয়ে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি তো আপনি ফলো করেনই প্রতিনিয়ত, এবং চমৎকার সব আপনি স্টোরি করেন, দারুণ। আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রায়শই শুনি আপনার বয়ানগুলো। তো সেই দিক থেকে আপনি দেখবেন অনেক কিছু কিন্তু খুব মুভ হচ্ছে, ভেরি ফাস্ট মুভ হচ্ছে। আমরা তো ভেতরের খবর খুব সঠিকভাবে বস্তুনিষ্ঠভাবে জানি না, কিন্তু মুভমেন্ট দেখে বোঝা যায় যে আসলে কোথায় কি হচ্ছে। হয়তো এক্স্যাক্টলি আমরা লোকেট করতে পারি না, কিন্তু অনুমান করতে পারি যে কোথাও কিছু ঘটছে। সেই মুভমেন্ট গুলো দেখে বোঝা যায় যে কিছু ঘটছে শুধুমাত্রই শেখ হাসিনা দেশে ফিরবেন সেটিকে কেন্দ্র করে যে ঘুরছে তা নাও হতে পারে, কিন্তু এটি যে একটি অনেক বড় একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেকগুলো আপনি দেখেন, স্যার যেই তিনি তিনি দেশে গেলেন, বৈঠক করলেন, ভারতের যে গোয়েন্দা প্রধান, রয়ের প্রধান, তিনি বাংলাদেশে গেলেন, এটা অনেকখানি নজিরবিহীন। আমি জানি না পৃথিবীর কোন দেশের গোয়েন্দা প্রধান আরেকটি দেশে গেলে এত বড় খবর হয়। গোয়েন্দারা সাধারণত গোপনে কাজ করে, কিন্তু তারা একদম ঢাকঢোল পিটিয়ে একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। ফলে সবকিছু মিলিয়ে এগুলি একটা বার্তা দিচ্ছে যে বড় ধরনের একটা কোনো মুভমেন্ট, একটা শিফটিং হচ্ছে। সেটি কি হয়তো আমরা জানি না, কিন্তু শেখ হাসিনা যে ফিরবেনই, তার যেই বৈশিষ্ট্য, তার যেই রাজনৈতিক যেই ক্যারেক্টার, লিডারশিপ, সেখানে তিনি যখন বলেছেন ডিসেম্বরের মধ্যেই যাবেন, তিনি সেদিনও খুব সুনির্দিষ্ট করে বলেছেন যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমি বলেছি যখন যাব আমি যাবই, এবং তিনি যাবেনই। হ্যাঁ, আপনি খুব মানে মানে সাংবাদিকরা তো আমরা এটাই করতে পারি যে আমরা পরিস্থিতিগুলো এটার সাথে ওটা মিলাই সমীকরণ তৈরি করি এবং আমরা প্রশ্ন করি, কিন্তু রাইট। কখনোই ওই সংবাদ সম্মেলনেও যে প্রশ্ন হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলাপ আলোচনা চলছে কিনা, ভারত সরকার সেখানে কি ভূমিকা রাখছে, এই সব বিষয়গুলোতে কখনোই আসলে সরাসরি উত্তর, মানে যাদের মধ্যে আলোচনা চলে এই ধরনের উচ্চ পর্যায়ের আলোচনা তো আর বলে দেন না তারা, কিন্তু সাংবাদিকেরা একের সঙ্গে এক মিলিয়ে প্রশ্নটা কখন করতে হবে সেটাও যেমন জানেন, বিশ্লেষণটাও করেন। সেটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ, মানে কিছু একটা তো ঘটছে নিশ্চয়ই, এবং সে কারণেই বিশ্বজুড়ে এসব নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি লক্ষ্য করেছেন কিনা, আপনাকে যেমন আপনি যখন বলেছেন কবে ফিরবেন, উনি বলেছেন সব সময় আপনারা জানেন, আপনারা জানবেন আমি যখন ফিরবো, কিন্তু ডিসেম্বরেই ফিরবেন একেবারে সে কথাটা থেকে, মানে অনেকে বলছেন যে ওই সংবাদ সম্মেলনে তিনি ডিসেম্বরের মধ্যে মধ্যে বলছেন, কিন্তু ডিসেম্বরেই বলছেন না। এবং গত কিছুদিনে যে ধরনের তৎপরতা হচ্ছে, সার্জিও গোর ঢাকায় গেলেন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক, র চিফের ঢাকায় যাওয়া, এবং এরপর যেসব ঘটনা ঘটে যাচ্ছে খুব দ্রুত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ভারত সফরে সেপ্টেম্বরে না গিয়ে আগস্টের শেষে যাবেন, সেই কথা জোরদার ভাবে শোনা যাচ্ছে। মানে ডিসেম্বরেই নাকি আরো আগে, আপনার কি মনে আম হলো? দিল্লিতে আম তো নিশ্চয়ই আপনার আরো আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে। জি, আমি আগে বলি যে উনি ডিসেম্বরেই যে ফিরবেন বা ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আমি একটা কয়েকটি জায়গা থেকে এমন শুনতে পেয়েছি, নিশ্চিত নই, যে অক্টোবর নাগাদও তিনি ফিরতে পারেন। ফলে আগেও ফিরতে পারেন, যেহেতু তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তিনি কিন্তু ডিসেম্বরেই ফিরবো এরকম না, ডিসেম্বরের মধ্যেই ফিরবো। আবার আপনি যদি একটু হিসেব করেন যে তিনি যখন বলছেন যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ফলে ওইখানে আবার একটা সিগনিফিকেন্স দাঁড়িয়ে যায়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমি শুনেছি তিনি অক্টোবরের দিকে যেতে পারেন। আবার ভারতীয় কয়েকজন সাংবাদিক আমাকে বলেছে যে যাওয়ার মতো পরিস্থিতি
এখনো অতটা অনুকূল হয়নি। ফলে অনিশ্চিত। এটি দুই একজন আমাকে বলেছেন যে তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না তিনি সত্যি ডিসেম্বরের মধ্যে যেতে পারবেন কিনা। কারণ আপনি জানেন পুরো বিষয়টি একটা ভূরাজনৈতিক বিষয়। ভূরাজনৈতিক বিষয়টির সমাধান না হলে তারা যে অনুকূল পরিস্থিতির কথা ভাবছে বা বলছে বা চিন্তা করছে, সেই অনুকূল পরিস্থিতি তো হয় না। ফলে ভূরাজনৈতিক সমস্যার সমাধানের উপর নির্ভর করছে তার দেশে ফেরার, তিনি যে ফিরবেনই সেই নিশ্চয়তা তাদের দৃষ্টিতে আর কি। ফলে ভূরাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু অগ্রসর হচ্ছে, মুভ হচ্ছে, তার দেশে ফেরার পথটিও হয়তো প্রশস্ত হচ্ছে। আমার ধারণা ডিসেম্বরকে সামনে রেখে খুব ফাস্ট এগুলোর সমাধান হয়তো হবে। কিন্তু শেখ হাসিনাকে যারা চেনেন, মানে ঘনিষ্ঠ, তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচরেরা, দীর্ঘ বহু দশকের সহকর্মীরা, তারা তো বটেই। এমনকি আমি সেদিন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, ভারতের মানে বিখ্যাত কূটনীতিক বিনা সিকরির একটা সাক্ষাৎকার শুনছিলাম। সেখানে এত কনফিডেন্সের সঙ্গে বলছিলেন যে শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে ফিরবেন, তিনি ফিরবেনই। আর তিনি তো আসলে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তার মৃত্যুর ঝুঁকি থাকলেও তিনি দেশে ফিরবেন, কারণ তিনি জানেন দেশে ফিরলে তাকে মানে এমনকি হত্যা করা হতে পারে। ভারতীয় সাংবাদিকরা কিন্তু বলছেন, আপনি যে রুশ গোয়েন্দা সংস্থার যেমন তথ্যের কথা বললেন, যে তাদের গোয়েন্দাদের কাছে তথ্য হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরলে মানে আইএসআই নিয়ন্ত্রিত বিভিন্ন জঙ্গি সংগঠন, সশস্ত্র সংগঠনের হামলা হতে পারে তার উপর, কিন্তু তিনি দেশে ফিরবেনই। সেই যে একটা মানে পরিস্থিতি, সেখানে তাদের প্রস্তুতি কেমন চলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের? আওয়ামী লীগের যেসব নেতার সঙ্গে আপনার দেখা হলো, কথা হলো, তারা কি বললেন? আর শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেন নাই? দিল্লি গেলেন। সব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, আমি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তাদের সঙ্গে দেখা হয়েছে। একেবারে কর্মী লেভেলেরও মানুষদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তো সবাই ধরেন বাংলাদেশে যারা কর্মী, তাদেরকে তো তাদের সঙ্গে আমি দেখা করতে পারিনি বাংলাদেশের, কিন্তু তাদের সঙ্গে প্রতিনিয়ত আমার কথা হয়। তারা তো একদম মুখিয়ে আছে, অপেক্ষা করে আছে যে এখন যদি তিনি দেশে আসার ঘোষণা করেন তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত। আর কলকাতায় শীর্ষ নেতারা যারা রয়েছেন তাদেরও প্রস্তুতি আমি দেখেছি। তারা এখন অলমোস্ট প্রতিদিন বৈঠক করছেন, তারা কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন। আমি ঠিক জানি না কি ধরনের বৈঠকগুলোতে আলোচনা হচ্ছে, কিন্তু যতটুকু আমি শুনেছি তারা কিছু কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন। সবগুলো জেলায় জেলায় একেবারে ইউনিয়ন পর্যন্ত তারা সমন্বয় করার চেষ্টা করছেন। অনেক জায়গা থেকে অনেক রকম গ্যাপ আছে আপনারা জানেন, সেই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা হচ্ছে। কর্মীদের সঙ্গে নেতার যে একটি বন্ধন, যেই বন্ধনে কোথাও কোথাও চিড় ধরেছে বলে মনে হয়, সেগুলো এখন আবার জোর লাগছে। তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগের চেয়ে তো শক্তিশালী আর কিছুই নয়। আর বিরোধী দলের আওয়ামী লীগ মানে হচ্ছে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। ফলে তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছে, সেটি আমি হয়তো খুব সুনির্দিষ্ট করে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি তারা এখন প্রতিদিন বৈঠক করে। বিশেষ করে কলকাতায় আমি দেখেছি শীর্ষ নেতারা প্রতিদিনই বৈঠকে মিলিত হচ্ছেন, এবং পরিস্থিতি নিয়ে তারা তাদের করণীয় কি সেগুলো নির্ধারণ করছেন, কর্মীদেরকে উৎসাহিত করছেন, এবং কোথায় কার কি ঘাটতি আছে সেগুলো যেমন আত্মমূল্যায়ন করছেন, তেমনি একইভাবে তারা সামনে কিভাবে এগোনো যায়, ভুল ভ্রান্তি কাটিয়ে যেই কর্মীদের সঙ্গে নেতাদের যেই দূরত্বর জায়গাগুলো আছে সেইগুলোকে কমিয়ে মিটিয়ে কিভাবে সামনে এগোনো যায়, তারা সেই চেষ্টাটি করছেন। মানে সুলতানা রহমান, তাহলে ধরেন এখন একটা সাংবাদিক হিসেবে মানে এই প্রশ্নটা তো করতেই হয় যে ভারত সরকারের পুরোপুরি সমর্থনে, সহযোগিতায় যে তাহলে ভারতে বসে আওয়ামী লীগের নেতৃত্ব একেবারে ওই যে দেশে ফেরার আগে ব্যাপক সংগঠনের কাজ করছেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন, সেটা তো তার মানে স্পষ্ট। আপনি যে নিউ ইয়র্ক থেকে ভারত গেলেন, ভারত গিয়ে একটা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারলেন, মানে এটা তো আসলে কোনো দেশের
সরকার, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের সমর্থন ছাড়া বা মানে এটা তো আসলে সম্ভব হয় না। ভারত সরকারের ওই সমর্থনের জায়গাটা আপনি খুব ভালো মতো টের পেলেন ভারত গিয়ে? সেটা আপনি বায়বীয় ভাবে তো বলাই যায়, ডেফিনেটলি একটি দেশের সমর্থন না থাকলে তো আর অনেক কর্মকাণ্ডই করা যায় না। এটি যেমন সত্য, আবার সে এটা নিয়ে মাথা ঘামালো না, কারণ একটি প্রেস কনফারেন্স করার অধিকার তো সবারই আছে, তাই না? একজন যে একজন আসামি, তারও এই অধিকারটি আছে, তার পরিবারের আছে। ফলে সেখানে বাধা দেওয়া তো একটি মানবাধিকার লঙ্ঘন। এবং ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। সেখানে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছেন, সেটি সব দল পার্লামেন্টে ঐক্যবদ্ধ হয়ে তারা আশ্রয় দিয়েছেন, তাই না? তো সেইখানে তিনি সেই অর্থে তো আর ধরেন মিছিল মিটিং করা কিংবা এই নেতারা বৈঠক করছেন, সেই বৈঠক তো কোনো অফিস নিয়ে ঘটা করে আয়োজন করা হচ্ছে না। ধরেন আপনি যেখানে আছেন, আপনার বাড়িতে 10 জন মেহমান আসলো, তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড করছে এটি তো আর ওই দেশের সরকারের পক্ষে জানা সম্ভবও না, শোভনও নয়, তাই না? তারা হয়তো ডেফিনেটলি তাদের গোয়েন্দাগিরি তো থাকবেই, সেটি তাদের নিজেদের দেশের নিরাপত্তার স্বার্থেই তারা করবে। আর বাংলাদেশ যেহেতু তাদের প্রতিবেশী এবং খুবই একটা ভাইটাল প্রতিবেশী, বাংলাদেশের সুখ দুঃখ তাদের জীবনকে প্রভাবিত করে, তাদের দেশকে, আমরা ভালো থাকলে তারা ভালো থাকে, আমরা খারাপ থাকলে তারা খারাপ থাকে, এই বাস্তবতায় তো তাদের তো নজরদারি করতেই হয়। ফলে আহ, তারা রাজনৈতিক কর্মসূচি করতে উৎসাহ দিচ্ছে, আমি এমনটি দেখিনি, কিন্তু তারা যে বাধা দিচ্ছে তাও দেখিনি। আপনার কি মনে হলো ওই সংবাদ সম্মেলনে থেকে যে আওয়ামী লীগের পরবর্তী নেতা বা শেখ হাসিনার উত্তরসূরি হতে যাচ্ছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, সে কারণেই সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতি? আমি জানি যে আপনি আপনার অনুষ্ঠানে কে হবেন শেখ হাসিনার উত্তরসূরি এই নিয়ে অনেক আলোচনা করেছেন, মানে আপনার মনে এ প্রশ্ন বারবার ঘুরে আমার ফিরে অনেক আসে। প্রশ্ন। তো আপনার কি মনে হলো শেখ হাসিনা কি একরকমের উত্তরসূরি পছন্দ করেছেন, সেটার একটা নজির পেলেন? আর যারা ওখানে উপস্থিত ছিলেন, আপনি আগেও বলেছেন, তাদের কাছে আসলে কি আওয়ামী লীগের পরবর্তী নেতাকে এসব প্রশ্ন তাদের ভেতরে আছে, নাকি এই যে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেত্রী, তিনি ফিরছেন বিশ্ব নেত্রী একজন, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে, সেটাই তাদের মূল আকর্ষণ ছিল? সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে ওখানে কোনো আলাপ হলো কিনা সাংবাদিকদের মধ্যে? তারা আপনি দেখুন, একটা 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 করে উত্তর দেয় আপনার, সেটি হচ্ছে কি তিনি পরবর্তী উত্তরসূরি কিনা। আপনি দেখবেন যে প্রশ্নোত্তর পর্বের জন্য আহ উম, জয় সজীব ওয়াজেদ জয় প্রস্তুত হয়ে এসেছিলেন যে তিনি প্রশ্নের উত্তর দেবেন, কিংবা তিনি দুই একবার বলেছেন মা হয়তো চায় যে এই প্রশ্নটির উত্তর আমি দেই। মানে তার মানে একটা সমঝোতা তো আছেই, যে যেই রাজনীতি থেকে সরাসরি মানে না হলেও খানিকটা বিচ্ছিন্নতায় ছিলেন সজীব ওয়াজেদ জয়। আহ আমি তো বোধ করি যে তাকে অনেক আগেই, তিনি যখন দেশে ফিরেছিলেন তখন থেকে তাকে কমিটিতে রাখা, তাকে গ্রুমিং করা সাংগঠনিক দিক থেকে, সেই কাজগুলো হয়নি, বা গত 10 বছর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি যখন দেশে ছিলাম আমি তখন দেখেছি তাকে সাংগঠনিকভাবে তিনি কোথাও কোনো পদে দায়িত্বে তো ছিলেন না, এটি তো জানি আমরা। তিনি হয়তো প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন, কিন্তু আওয়ামী লীগের যে সংগঠন, সেই সংগঠনে তার কোনো পদ কিন্তু নেই। ফলে ওই রংপুরে জায়গাটা, আছে, তার বাবার বাড়ির ওখানে তিনি রংপুরের আওয়ামী লীগে তার একটা পদ আছে, 2015-16 দিকে সম্ভবত কি সম্পাদক পদ? তিনি হয়েছে। মেম্বার, তিনি হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগের সদস্য। তো আওয়ামী লীগের কোটি কোটি সদস্য আছে, হ্যাঁ। তো তাকে একটা দায়িত্ব দিয়ে ধীরে ধীরে ওই ওই একদম সাধারণ, যেহেতু তিনি বিদেশে বড় হয়েছেন, একেবারে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ডিল করতে হয় ওই জায়গাটাতে তাকে একটু তৈরি করা, হয়তো ওই সুযোগটি তাকে দেয়া উচিত ছিল, তাহলে তার নেতৃত্বটি আরো বলিষ্ঠভাবে হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু সেদিন তিনি যেই চমৎকার ভাবে বক্তব্যগুলো দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, সেটি আমার মনে হয়েছে দারুণ। তিনি অনেক ম্যাচিউরড, এবং শেখ হাসিনা হয়তো চান যে জয় এখন দায়িত্ব নিক, কারণ তিনি জয়কে ফ্লোর দিচ্ছেন, এবং জয় বলছেন মা হয়তো চায় যে আমি এই প্রশ্নটির উত্তর দেই, তাই না?
না? তার মানে এখানে একটা হয়তো সেই লাইনটা, লাইন অফ লিডারশিপ, সেটার একটা রিফ্লেকশন আমার কাছে মনে হয়েছে। হয়তো জয় ধীরে ধীরে সামনে আসতে পারে। আর কে উত্তরসূরি হবেন এই নিয়ে সাংবাদিকরা তো কেউ কোনো প্রশ্ন করেননি। কিন্তু না, সবারই আগ্রহ ছিল যে তিনি যে দেশে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতি নিয়ে, সেই ফিরতে তার উপরে যে মৃত্যুদণ্ড আছে সেই দণ্ড নিয়ে তিনি কিভাবে ফিরবেন, কিংবা এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা। মূল প্রশ্ন দেখুন, আমি আগে বলেছি না যে মানুষের আগ্রহ আওয়ামী লীগ না, মানুষের আগ্রহ শেখ হাসিনা। তিনি নিজে এত বড় একটি পাওয়ার হাউস যে অন্য কোনো প্রশ্ন কারো মাথায় আসে না। তিনি কি করবেন, তিনি কিভাবে তার দলকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবেন, সেটি মানুষের আগ্রহ। ফলে অন্য কে উত্তরসূরি হবেন সেই প্রশ্ন হয়তো বিদেশি সাংবাদিকদেরও মাথায় আসে না। সুলতানা রহমান, শেষ প্রশ্ন, মানে আপনার ব্যক্তিগত অনুভূতির কিছু যদি শেয়ার করতে চান, কারণ আসলে তো এটা একটা মানে আপনি বলেছেন সে তখন প্রশ্ন করতে গিয়ে যে আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, কিছুটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, কারণ মানে ওই যে প্রশ্ন করবেন, আপনি জানেন ওপারে শেখ হাসিনা আছেন, মানে যেই শেখ হাসিনা আসলে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করতেন, মানে তার একেবারে রাজনীতি জীবনের শুরু থেকে 80-র দশক থেকে সাংবাদিকরা সব সময় তাকে প্রশ্ন করবার জন্য প্রস্তুত পেয়েছেন। কিন্তু এই যে এত 2 বছর পর আসলে রেকর্ডেড মানে কোনো বক্তব্য নয়, আপনি তাকে ওপারে দেখতে পাচ্ছেন, তিনি কানেক্টেড, এবং শেষ পর্যন্ত উনি এসে না না আমি আছি, না আমি আছি, আই এম হিয়ার বলে উত্তর দেওয়া শুরু করলেন। আপনার ব্যক্তিগত অনুভূতিটা যদি বলেন। আর আমি আসলে জানতে চাই আপনি কেন ঠিক করলেন আপনি এই সংবাদ সম্মেলনে যোগ দেবেন? আওয়ামী লীগের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে, নাকি আপনি নিজের ব্যক্তিগত ইচ্ছায় গেলেন এবং তারপর কি করে ওখানে যোগ দেওয়ার ব্যবস্থা করলেন? নবনীতা, একজন সাংবাদিক হিসেবে জানেন যে যে কোনো বড় ইভেন্ট কভার করার লোভ সব সাংবাদিকের কিন্তু থাকে। তো আমি যখনই শুনলাম যে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবেন, মানে তিনি নিজে উপস্থিত থেকে প্রশ্নোত্তর দেবেন, এটি জানা গেল একদম শুরুতে যখন আয়োজনটি শুরু হয়েছিল, তখন তিনি থাকবেন কিনা সেটা নিশ্চয়তা ছিল না। সজীব ওয়াজেদ জয় থাকবেন এটি নিশ্চিত ছিল। পরে তার নামটাও যুক্ত হয়েছে, এবং তারও পরে গিয়ে যুক্ত হয়েছে তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আমি যখন এটি জানতে পেরেছি, তখন আমি লোভ সামলাতে পারিনি। আমি তখন এর মধ্যে আরেকজন একজন অন অ্যারাইভাল ভিসা চেয়েছিল, উনি পান নাই। ফলে আমি আর ওই ঝুঁকিটাও নেইনি, কারণ আপনি জানেন যে এখান থেকে অনেক দূরে, নিউ ইয়র্ক থেকে অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। ফলে আমি এখানে ভারতীয় হাই কমিশনে আমি আমার ভিসার জন্য আবেদন করি। তো তারা আমাকে একটা সাক্ষাৎকার নেয়। আমি জার্নালিস্ট ভিসায় অনেকবার ভারতে গিয়েছি। ফলে তারা ওই ব্যাকগ্রাউন্ড ঘেটে, আমি আবার ট্যুরিস্ট ভিসার জন্য, কারণ সাংবাদিক ভিসা হলে আপনি জানেন যে অনেক ডিফিকাল্ট। ফলে আমি ওই, কারণ সময়ও খুব বেশি নাই, ফলে আমি ওইগুলো অ্যাভয়েড করার জন্য ট্যুরিস্ট ভিসা আমি দিয়েছিলাম। তারপরেও তারা কেমনে ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছি, ইন্টারভিউ দিয়েছি। তো আমি বললাম তোমরা ভিসা কবে দিবা? ওই দিন ছিল 3 তারিখ। তো বলল যে জানাবো আপনাকে। আমি বললাম যদি তোমরা আমাকে ভিসা দাও তাহলে আজকের মধ্যে দাও, আর যদি বাদ দাও তাহলে তো বাদই দিলা, কিন্তু ভিসা দিলে যদি তুমি আমাকে আজকের মধ্যে দাও তাহলে আমার উপকার হয়, আমি ওখানে যেতেই হবে, আমার খুব জরুরি কাজ। হ্যাঁ, ওরা আমাকে জানতে চায়নি কি কাজ। তো আমি জরুরি কাজে ওরা বললো যে 4টা নাগাদ জানাতে পারবেন। তো 4টা নাগাদ যদি জানায় আমি কখন টিকিট করব, আবার টিকিট যদি করি কিন্তু ভিসা যদি না দেয় তাহলে আমার তো এটা লস, তাই না? তো তারপরও আমি টিকিটের সব বুকিং টুকিং করে রেডি থাকলাম, যাতে করে ভিসা হলে আমি সঙ্গে সঙ্গে ফ্লাই করতে পারি। দিস ইজ দ্য স্টোরি আমার ওখানে যাওয়ার। এবং সঙ্গে ওখান থেকে আইএফএসআই কি বলে, এফএসসির প্রেসিডেন্টকে আমি একটা ইমেল করলাম। দেন আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, ওনাকে একটা মেল করলাম, ওনাকে টেক্সট করলাম হোয়াটসঅ্যাপে, এবং আমি বললাম আমি টিকিট কেটে এখন রাইট নাও আমি এয়ারপোর্ট। তো উনি বললেন বাই দিস টাইম আমাকে আরো 2-1 জন আমার কলকাতা থেকেই, দিল্লি থেকেই 2-1 জন সাংবাদিক বন্ধু জানালো যে তুমি যে আসছো এখানে তো রিজার্ভেশন শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন শুনলাম
আরো দুই একজন সাংবাদিকের রিজার্ভেশন, যারা আর কি মোটামুটি আমাদের শো গুলোতে আসে, এরকম দুই একজন সাংবাদিক, তাদেরও রিজার্ভেশন হয়নি। তো আমি মোহাম্মদ আলী সিদ্দিকী এবং এফএসসির প্রেসিডেন্ট দুজনকে খুব কঠিন করে বললাম যে আমি এখন এয়ারপোর্টে, আমাকে বসার জায়গা দেওয়া দেখেন, জাস্ট এক কোনায় একটু দাঁড়ানোর সুযোগ করে দেন, আর দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, আর কিছু আমি চাই না। এই তো তারপরে প্লেন থেকে নেমে স্ট্রেট ওখানে চলে গেলাম প্রেস কনফারেন্সের ভেন্যুতে। ওখানে আরেকটা জিনিস আপনাকে বলি, ওখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল, পুলিশ মোতায়েন করা ছিল চারদিকে, হ্যাঁ। ফলে বেশ মানে সিকিউরিটিটা টাইট ছিল, ভেতরে সবাই জায়গা হয়নি। আমি এক কোণে কোনো রকমে চুপি চাপি দাঁড়িয়েছিলাম। পরে একজন, যেহেতু আমি একদম বিদেশি মানুষ, সো আমাকে একজন একটা চেয়ার এনে দিল আলাদা, ওই সো ওখানে বসে হাতটা তো তুলিয়ে রাখলাম, কারণ তাকে প্রশ্ন করতে পারবো, এর চেয়ে তো আর বড় কিছু নেই। আর যখন আমি প্রশ্ন করছিলাম, আমি কেন যেন আমার না মানে খুব গলাটা ধরে আসছিল খুব, আহ আমি ঠিক জানি না, এটা বোঝাতে পারবো না, একটা এমন একটা অনুভূতি, চোখে পানি চলে আসছিল, কেন আমি জানি না, হ্যাঁ। তো একটা একটা তীব্র একটা আবেগ কাজ করছিল। দেখুন, আমরা তো 5ই আগস্টের পরে দেখেছি যে এর আগে, 5ই আগস্টের আগে সবাই বলতো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের পকেটে নিয়ে নিয়েছে, তাই না? আওয়ামী লীগ এটি দিয়ে ব্যবসা করে, আওয়ামী লীগ এটা চেতনা ব্যবসা করে, কত কথা তারা বলেছে। কই 5ই আগস্টের পরে তোমরা তো কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করলা না। 5ই আগস্টের পরে তোমরা তো কেউ বললা না, এই যে দেখো আওয়ামী লীগের পকেট থেকে বের করে মুক্তিযুদ্ধ এখন আমাদের সবার। কই কেউ তো বললা না। ফলে আওয়ামী লীগই একমাত্র এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের যে গৌরব আমাদের, সেগুলোকে ধারণ করে। তাদের অনেক জায়গায় ভুল ভ্রান্তি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তবু তারা করে, যে কাজ করে তার 10টা ভুল হতে পারে, কিন্তু যে করে না তার তো কোনো ভুল নাই। তারা ওরকম ভাস্কর্য ভাঙতেই পারে, মাটিতে মিশিয়ে দিতে পারে, আমাদের ইতিহাস, আমাদের গৌরব পানিতে ভাসিয়ে দিতে পারে, তাই না? চূর্ণ বিচূর্ণ করতে পারে। ফলে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে, এই দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধকে তো আর কেউ ধারণ করে না। আমরা গত 2 বছরে সেটি খুব স্পষ্টভাবে দেখেছি, হাড়ে হাড়ে বুঝেছি। ফলে এই দেশের যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং বাংলাদেশকে যে আবার উল্টো দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তারা করছে, এটি থামাতে হলে শেখ হাসিনাকেই দরকার, শুধু আওয়ামী লীগ না, শেখ হাসিনাকেই দরকার। আমি বলবো বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। তিনি যদি না থাকতেন, মানুষের ওই ওই এখন যে আলোটুকু আছে, যে আশাটুকু আছে, সেটিও হয়তো নিভে যেত। ফলে আমি যখন প্রশ্নটি করছিলাম, আমি তো ডেফিনেটলি অনেক আবেগতাড়িত, এবং তিনি যখন আমাকে আমার কথা বলছিলেন, তখন আমার চোখ থেকে কোথা থেকে ঝরঝর করে, মানে ভাগ্য ভালো কেউ দেখে নাই। মানে হয় না, আপনি যখন একজন পেশাদার মানুষ হবেন, ইমোশন তো আহ তখন সেখানে ইমোশনের কোনো জায়গা নেই। তারপর দিন শেষে তো আপনি যতই পেশাদার হন না কেন, আমরা তো মানুষ, তাই না? তারেক রহমান তার ভারত সফরের ব্যাপারে এত টালবাহানা করছেন কেন? মোদিভীতি হতে পারে, কারণ যে সমস্ত এগ্রিমেন্টে উনি সই করেছিলেন ভারতের প্রতিনিধির উপস্থিতিতে এবং মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে, ভারতে এলে সেই সমস্ত জবাব তো তাকে দিতে হবে, অন্তত নরেন্দ্র মোদীর সামনে দিতেই হবে। দ্বিতীয় হচ্ছে, মানে 1-to-1 যদি বৈঠকে উনি বসেন, সেটা বিমস্টেকের মানে ব্রিক্সের সাইডলাইনেই হোক, অথবা আগস্টে আসার যে কথা চলছে তাতে, আমি গতকালকেও বলেছি উনি আসবেন বলে আমার বিশ্বাস হয় না। তা বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয় না একটাই কারণে, যে তিনি নিজের সিদ্ধান্তে এখন চলতে পারছেন না, অন্যের সিদ্ধান্তে চলছেন। অন্যের সিদ্ধান্ত কি? এখানে জামায়াতের চাপ আছে, এখানে এনসিপির চাপ আছে। তিনি সবাইকে খুশি করতে চাইছেন, সবাইকে খুশি করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কিন্তু একটা কথা উনি ভুলে গেছেন, যে সবাইকে খুশি করতে চায় সে কাউকে খুশি করতে পারে না, আর বিশেষ করে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রকে।
এখন প্রতিবেশী রাষ্ট্র কি করতে পারে? প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে যে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তাহলে অনেক কিছু করতে পারে। গতকাল আমাদের এখানে মানে বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে পার্লামেন্টের। এখন তো হাতে অখণ্ড সময়। গতকাল রাতে সন্ধ্যের পর থেকে রাত 1:30 অবধি প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে। দৌড়ঝাঁপ বলতে কখনো এসপিজি, কখনো দলবল নিয়ে যাচ্ছে শেখ হাসিনার ওখানে তার সঙ্গে কথা বলতে, কখনো এখানে অজিত দোভাল, জয়শঙ্করজি একলা মিটিং করছেন, কখনো অজিত দোভাল, রাজনাথ সিং, মোদি, জয়শঙ্করজি একসঙ্গে মিটিং করছেন, মানে সিরিজ অফ মিটিং। এর মধ্যে গভীর রাতে আবার ডেকে পাঠানো হয় সিডিএস কে, চিফ অফ ডিফেন্স স্টাফকে। সেটা এর মধ্যে চিফ অফ ডিফেন্স স্টাফের সম্পর্কটা কোথায় আমি এখনো ধরতে পারিনি। কিন্তু এই বাংলাদেশে একটা খবর রটেছে যে দীনেশ ত্রিবেদী নাকি আবার একটা চিঠি নিয়ে যাচ্ছে, আমন্ত্রণ পত্র। আমার বিশ্বাস হয় না, আমাদের কাগজেও এরকম কিছু বেরোয়নি। তাছাড়া বাংলাদেশে এরকম বেল নেই, আপনাদের ভাষায় বাংলাদেশের অত বেল নাই। যারা আমেরিকাকে চেপে রাখতে পারে তাদের কাছে বাংলাদেশ কি? তবে এর ফলশ্রুতি হিসেবে বাংলাদেশকে কিন্তু কঠিন গুণাগার দিতে হবে। গুণাগার বলতে বাংলাদেশ ভারত ছাড়া কিন্তু তার নড়ার জায়গা নেই, সে খাদ্য পানীয় থেকে আরম্ভ করে জল অবধি। এখন আপনার দেশের যা অবস্থা, তাতে বেসিক দুটো চাহিদা মানুষের, সেটা হচ্ছে বিদ্যুৎ আর একটা হচ্ছে খাদ্যপণ্য। বিদ্যুৎ না থাকলে ট্যাঙ্কে জল উঠছে না, মোবাইল চার্জ হচ্ছে না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার গ্যাসের সংকট, সিএনজির সংকট, পরিবহন কমে যাচ্ছে। ধরুন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রথম কাজ কি হলো? দাঁত ব্রাশ করবে, সে টয়লেটে যাবে, প্রতিটা জায়গায় কিন্তু জল লাগছে। বাড়ির গৃহিণী তিনি রান্না চড়াবেন, ট্যাঙ্কে জল নেই, কারণ কারেন্ট নেই, ট্যাঙ্কে জল উঠছে না, হাঁড়ি চড়ছে না। আপনি বাজারে যাবেন, গাদা গাদা টাকা নিয়ে যাবেন, থলে ভর্তি হবে না। ফিরে এসে আপনাকে ফাঁকা পেটে ফাঁকা পকেটে হাঁটতে হাঁটতে আপনাকে অফিস পৌঁছাতে হবে। তার মধ্যে তো অর্ধেক বেকার হয়ে গেছে। শেখ হাসিনা যখন গেছিলেন তখন তো বিদ্যুতে স্বনির্ভর ছিল। তাহলে এই টুকু সাহেবকে বসিয়ে দিয়ে, যিনি আগের বারে সমস্ত কেচ্ছা বেচ্ছাগুলো করেছিলেন, তাকে আবার ওই পদে বসিয়ে দিয়ে তারেক রহমান কি প্রমাণ করতে চাইলেন? না, বাংলাদেশ কি গরু ছাগলের দেশ হয়ে গেছে না? বাংলাদেশের মানুষগুলো তাদেরকে নিয়ে যা পারবেন তাই করবেন। আপনাদের কি বলবো, তার মধ্যে আবার আশা করছেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখবেন। দ্বিতীয়বার না, তৃতীয়বার। একবার তো শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন, দ্বিতীয়বারে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছেন, তৃতীয়বার বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আর কত পায়ে ধরতে হবে তারেক রহমানকে যে আপনি আসুন প্রভু, এসে আমাদের উদ্ধার করুন? আমি জানি না আসবে কিনা, আমি জানি না। তবে আপনাদের সেই পররাষ্ট্র উপদেষ্টা আছে না, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। তা প্রেস কনফারেন্সটা আমি সাইডে তুলে দিচ্ছি, আপনার প্রেস কনফারেন্সটা দেখুন একবার। আছেন তার মধ্যেই যদি সবকিছু মেলে, অবশ্যই
ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। আমি বলি যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আশা করি এর থেকে আপনাদের কাছে প্রমাণ হলো যে আগস্টে আসারই এখনো কোনো পরিকল্পনা স্থির হয়নি। তুই নিজে মুখে বলছেন উনি নাকি জাপান সফর যাবেন, জাপানের প্রধানমন্ত্রীকে নাকি আমন্ত্রণ জানিয়েছেন, তিনিও নাকি আসবেন। সবই খাতায় কলমে। গাঁজাগুলিতে তো একেবারে ওস্তাদ, যেরাম পারে গাঁজাগুলি খাইয়ে দেয় লোককে। কিন্তু গাঁজাগুলি খাওয়ালেই তো আর লোকে তো আর আপনার হবে না, মানে ভিজবে না, চিড়ে ভিজবে না। আর এই যে আপনার যে শেখ হাসিনা যাচ্ছেন, যার ব্যাপারে এত দৌড়দৌড়ি চলছে, প্রাণান্তকর দৌড়দৌড়ি চলছে, তার মানে কি সময় কি একদম শেষ প্রান্তে এসে গেছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আর দেরি করতে চাইছে না। লাস্ট যে মিটিংটা করে গেছিলেন আমাদের এখানে সার্জিও গোর, তিনি পরিষ্কার বলেছেন আমরা আর দেরি করতে চাইছি না। দেরিটার কারণ না, এ করার কারণটা হচ্ছে গিয়ে যত দেরি হবে তত ইরান যুদ্ধ তত পাকাবে, এবং ওখান থেকে একটা সম্মানজনক নিষ্কৃতি পেতে চাইছে আমেরিকা, আর সঙ্গে সঙ্গে ট্রেড ডিলটা। এখন ভারত ছাড়া কে করবে? ভারত রাশিয়ার বন্ধু, চীনকে তো চীন তো আমাদের সাহায্য করবে না। রাশিয়া যদি চীনকে বলে তাহলে চীন কিন্তু চুপ করে যাবে, অস্ত্র সাহায্য করবে না। কিন্তু আবার ওদিকে ইউক্রেনকে বন্ধ করতে হবে, সেটা ওরা বলেছে, আমেরিকানরা বলেছে যে না, আমরা ইউক্রেনের সাহায্যটা আমরা বন্ধ করে দেবো। তাহলে কি হলো? এদিকে ইরান যুদ্ধটা থেকে পিসফুলি বেরিয়ে এলো, সম্মানজনক একটা সেফ এক্সিট পেল, আর একটা হচ্ছে ইউক্রেন থেকে মানে ওদেরকে বেরিয়ে যাওয়া, আমেরিকার বেরিয়ে যাওয়া, ইউরোপের অর্থ সাহায্যটা কেটে দেওয়া। তাহলে আমি বলেছিলাম জেনেসি যেরকম পালাতে হবে, একেও লন্ডন পালাতে হবে। কারণ পাবলিক আস্তে আস্তে পাবলিকের মুড যে ঘুরছে, এখন তো প্রকাশ্যে বলছে যে আমাদের সময়তে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা অনেক ভালো ছিলাম। আগে কানে কানে বলতেন, চায়ের আড্ডায় বলতেন, এখন প্রকাশ্যে বলছেন। কজনকে আপনারা জেলে ভরবেন? 18 কোটি মানুষকে তো আর জেলে ভরতে পারবেন না। এই যে আমাদের এত যে লোকজন গেলেন, গোয়েন্দা প্রধান গেলেন, বরাক জৈন, তা আপনাদের যারা ওই দিল্লি না ঢাকা, স্বৈরাচারী মানব না, দাদাগিরি মানব না, ভারতের করদ রাজ্য হয়ে থাকবো না, যারা রাস্তা গরম করতেন, তাদের তো একজনকেও দেখা গেল না। ওই তারা কোথায় গেলেন? আসলে আমি বলেছি না কাগুজে বাঘ, এরা হচ্ছে কাগুজে বাঘ। তো পারিপার্শ্বিক যে অবস্থা দেখছি, আমেরিকার চাপ, ভারতের একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত, এবং শেখ হাসিনাকে সস্থানে বসানো, আমার মনে হচ্ছে আগস্টের শেষ দিকে হয়তো তারেক রহমান আসার সুযোগে পাবেন কিনা আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মশাই। চিটিবিটি ছেড়ে দিন, আগস্টের শেষ সপ্তাহের দিকে চোখ দিকে তাকিয়ে থাকুন। আমি যখন যা বলি খবর নিয়েই বলি।
হ্যাঁ, হয়তো শেষ সপ্তাহ হলো না, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হলো, এরমই কিছু একটা হবে। তবে সময় খুব একটা বেশি দূরে নেই। শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবেন, তার এগেনস্টে কোনো রকম আপনার ক্রিমিনাল মামলা যত আছে সেগুলো থাকবে না, সমস্ত উইথড্র হয়ে যাবে, একটা কিছু থাকবে না। আর আপনি তারেক রহমান যদি না আসেন না, তাহলে এই গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, তারপরে যে খাদ্য পানীয় বন্টন মানে এ পাঠানো, তারপরে তা আপনার ট্রান্সশিপমেন্টের যদি এখন যা যা সুযোগগুলো কিছু কিছু পাওয়া যাচ্ছে সেগুলোও বন্ধ করে দেবে, এবং আপনার ওই ভিসাটাও বন্ধ করে দেবে। এবার দেশের পাবলিক আরো খেপে যাবে, কারণ ভিসাটা তো পাওয়া যাচ্ছিল, ভিসাটাও যদি বন্ধ করে দেয় তাহলে পাবলিক কার ওপরে খেপবে? তারেক রহমানের ওপরে খেপবে। তারেক রহমানকে লাঠি নিয়ে তাড়া করবে চৌরাস্তার মোড়ে। এবার দেখে নেবেন আমার কথাটা কতটা সত্যি হয় এবং কতটা বাজে কথা হয়। আমি এখনো পর্যন্ত যা বলে এসেছি সব অক্ষর অক্ষরে মিলে গেছে, এবারও যা বলছি অক্ষরে অক্ষরেই মিলবে। আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যখন চতুর্দিকে আলোচনা চলছে এবং সরকারের ভেতর থেকেও ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন এবং সেটা দ্বিপাক্ষিক সফরে এবং সেটা এ মাসে, ব্যাপারগুলো যখন প্রায় নিশ্চিত, তখন বিরোধী দলের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কাটা হচ্ছে যে বর্তমান সরকারও ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করে ফেলে কিনা, যে সমঝোতা বর্তমান সংসদের বিরোধী দলের জন্য খুবই বাজে পরিস্থিতির জন্ম দিতে পারে। সেই আশঙ্কা থেকেই বোধহয় নাহিদ ইসলাম একটু ভাষাগত গোলমেলে অবস্থা তৈরি করলেন। তিনি বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে ভারতে যেতে দেয়া হবে না, অর্থাৎ ভারত যেতে পারবেন না। ব্যাপারটা এরকম, ভারত যেতে পারবেন না এটা বলছেন। তার মানে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে হয়তো নির্দেশ দিচ্ছেন যে এই অনুমতি আপনি পাবেন না। নাহিদ ইসলাম কিংবা বিরোধী দল কি এরকম নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন, কিংবা বর্তমান প্রধানমন্ত্রী কি বিরোধী দল কি বলছে সেটার উপরে সিদ্ধান্ত নেবেন? বিরোধী দল যেতে দিতে চায় না কিংবা যেতে যাওয়ার অনুমতি দেবে না, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কি বিরোধী দলের অনুমতি প্রয়োজন হবে? কিংবা বাংলাদেশের সংবিধানে এরকম কোনো ক্লজ সন্নিবেশিত হয়েছে যে প্রধানমন্ত্রীকে কোথাও সফরে যেতে হলে বিরোধী দলের নেতা তাদের অনুমতি নিতে হবে, আনুষ্ঠানিকভাবে লিখিত দরখাস্ত দিতে হবে, প্রফেসর ইউনূসের মতো ওই যে বিখ্যাত দরখাস্ত, সেই দরখাস্ত লিখতে হবে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে নাহিদ ইসলাম আদতে কি বলছেন, আমরা ঠিকঠাক বুঝছি কিনা নাকি ভুল বুঝছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই সংজ্ঞার মধ্যে কি দেশের সর্বোচ্চ সরকারের সর্বোচ্চ পদে যিনি আসেন তাকে বিন্দুমাত্র সম্মান করার ব্যাপারগুলো নেই? সবাইকে অসম্মান করার বন্দোবস্তই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আমরা বুঝতে পারি না। তিনি বলছেন যে শাহবাগে নিহত শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। অবশ্য ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে গেলে তো রক্ত আরও বেশি গরম হয়ে যাওয়ার কথা, কারণ হাদি যার এই প্রতিষ্ঠান তিনি তো রক্ত গরম করা কথাবার্তাই বলেছেন, শাহমাও ছিঁড়ে দিতে চেয়েছেন। তো শাহমাও ছিঁড়ে দেওয়ার উত্তরাধিকারীরা মাননীয় প্রধানমন্ত্রীকে তারেক রহমান বলবেন, তারেক রহমান যেতে পারবেন না এরকম আদেশের স্বরে বলবেন, এটাই তো স্বাভাবিক। এবং এটাকেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দারুণ রাজনৈতিক বন্দোবস্ত হিসেবেই মেনে নিতে বাধ্য হচ্ছি বোধহয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে গত 5 আগস্ট ভার্চুয়ালি যুক্ত হওয়া এই ব্যাপারগুলো এসেছে। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে ওই প্রেস কনফারেন্স তিনি করেছেন। এটা নাহিদ ইসলামদের বক্তব্য, এটা সরকারেরও বক্তব্য। তিনি বলছেন ভারত সরকার সেই দায় নিচ্ছে না, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের দায় নিচ্ছে না, সেটিকে অস্বীকার করছে। চিন্তা করেন, 7 সিস্টার্সের কোনো একটি স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটি প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বলল এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে?
নাহিদের এই কথাতে যুক্তি আছে। ভারতে হচ্ছে, ভারত সরকার বলছে এটা আমরা জানি না, এটা বিশ্বাসযোগ্য না। শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ডই যে ভারত সরকারের সমর্থনেই হচ্ছে, এটা বুঝতে আপনাকে বড় বিশেষজ্ঞ হতে হবে না। এটা নাহিদ ইসলামও বোঝেন, সবাই আমরা বুঝি। কিন্তু ভারত এটা অস্বীকার করছে কেন, রাজনীতির খেলাটা কোথায়, সেটা বোধহয় আমরা বুঝতে পারছি না কিংবা বুঝতে চাইছি না। তিনি বলছেন, সুতরাং দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটি ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই হয়েছে। পরোক্ষ না, প্রত্যক্ষ সমর্থনেই হয়েছে। কারণ তাদের দেশে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছেন, ঘটা করে অনলাইনে যুক্ত হয়ে একটি সাংবাদিকদের একটা ক্লাবে সেটা অনুষ্ঠিত হচ্ছে। সারা পৃথিবীর বড় বড় গণমাধ্যম সেটা লাইভ সম্প্রচার করছে। এত বড় একটা যজ্ঞ ভারত সরকারের অনুমতি ছাড়া হচ্ছে, এটা পাগলেও বিশ্বাস করবে না, আমরাও বিশ্বাস করি না। তাদের সমর্থনেই হয়েছে। নাহিদ ইসলাম আরও বলছেন, 5 আগস্টের প্রেস কনফারেন্স নিয়ে ভারতীয় হাইকমিশনের বক্তব্য কি, সেই বার্তা এখনও আসেনি। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল, এবং বাংলাদেশ সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি না, তাদেরকে ডেকে এনে কঠোরভাবে শাসানো উচিত ছিল, জবাবদিহিতা চাওয়া উচিত ছিল। ভাগ্যিস এরকমটা বলেননি যে ভারতের হাইকমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল। এটা বললে বোধহয় আরেকটু ভালো হতো। মানে যে কড়া ভাষায় সরকার প্রেস রিলিজ দিয়েছে, সেই কড়া ভাষারই সমালোচনা হচ্ছে যে লিখিত কোনো বক্তব্যে এরকম আলোচনার দুয়ার বন্ধ করে দেওয়ার শব্দ প্রয়োগ করা উচিত কিনা, সেরকম আলোচনা যখন হচ্ছে। কারণ মুখের কথায় অনেক কিছু বলা যায়, কিন্তু আপনি যখন লিখিত ভাষায় বলছেন তখন অনেক সাবধানী হতে হয় শব্দ এবং বাক্য প্রয়োগে, যেটা হয়নি বলে অনেকে সমালোচনা করছেন। কিন্তু নাহিদ ইসলাম তাতেও তুষ্ট না। তিনি যে ফর্মুলাগুলো দিচ্ছেন তার সঙ্গে বোধহয় ওই কি বলে যে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করার ব্যাপারটা থাকলে আরেকটু জমতো। যেমনটা তার সৈনিকরা প্রকাশ্যে বলছেন যে রয়ের প্রধানকে গ্রেপ্তার করতে হবে, এবং তার একজন সৈনিক জুলাই জাদুঘরে গিয়ে প্রকাশ্যে বলছেন যে রয়ের প্রধান তিনি জনসম্মুখে আসলেন না কেন, লুকিয়ে লুকিয়ে গেলেন কেন, জনসম্মুখে আসলে তার কি পরিণতি হতো সেটা আমরাই নির্ধারণ করতাম। এরকম বক্তব্য যখন তার কি বলবো যে সমর্থক গোষ্ঠী কিংবা কর্মী গোষ্ঠী, তার বাহিনী এগুলো বলছে, তখন কোনো কিছুই আসলে, কোনো বাক্যই আসলে মুখে আটকানোর কথা নয়। এই দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করে ভারতকে বলা উচিত যে একে ছাড়তে পারি শুধুমাত্র তুমি যদি শেখ হাসিনাকে আমার দেশে রেখে যাও। এরকম শর্ত দেওয়ার দাবি করলেও বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। আমার মনে হয় কি যে নতুন নতুন রাজনীতি করছেন তো তারা, আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে এদের জ্ঞান এতটাই সীমাবদ্ধ যে কূটনীতির ভাষা কোনটা, রাজনীতির ভাষা কোনটা, এটা তারা বুঝে উঠতে পারছেন না। সরকার কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সরকার তো এমন না, বিএনপি সরকার তো এমন না যে আপনার নাহিদ ইসলামের চাইতে এই বিএনপি আওয়ামী লীগ দ্বারা কম শোষিত হয়েছে, এমন তো না। বিএনপি 17 বছরে আওয়ামী লীগের দ্বারা যেভাবে শোষিত হয়েছে, আপনি নাহিদ ইসলামরা কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে সেই অভিযোগ নেই, কিন্তু আপনার দলের অনেকের বিরুদ্ধেই তো সরাসরি, একেবারে শীর্ষ নেতা অনেকের বিরুদ্ধেই তো সরাসরি ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করার অভিযোগ রয়েছে। বড় বড় নেতাদের তো সেই অভিযোগ রয়েছে। তো আপনারা তো, আপনাদের নেতাকর্মীরা যখন ছাত্রলীগের সঙ্গে পাওয়ার প্র্যাকটিস করছিলেন তখন বিএনপি নির্যাতিত হচ্ছিল। সেই বিএনপিকেই আপনি বলছেন যে এই ভাষায় কথা বলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, যেন তারা রাষ্ট্র পরিচালনা বোঝেই না। আর 2 দিন রাজনীতি করতে এসে আপনি রাষ্ট্র পরিচালনার A to Z আপনি সবই মহাভারত, রাষ্ট্র পরিচালনার মহাভারত আপনার মুখস্থ হয়ে গেছে। আপনি এখন বিএনপিকে বলছেন যে এভাবে কাজ করতে হবে। ব্যাপারটা খুবই হাস্যকর পর্যায়ে যাচ্ছে। এবং যখন বাক্যটা হচ্ছে তারেক রহমান যেতে পারবেন না, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী না, তারেক রহমান যেতে পারবেন না, এই